আচ্ছা, আমি তোমাদের ক্লাস রেকর্ডটা ওপেন করে দিচ্ছি। তো সবাই লক্ষ্য করতে পারো যে আমরা আজকে লেকচার পড়ব আচ্ছা, তাহলে সবাই চলো আমরা বাক্যতত্ত্বটা পড়ি। আমাদের বাক্যতত্ত্ব থেকে শুরুতে যে টপিকটা পড়তে হবে সেটা হচ্ছে বাক্যের যে সংজ্ঞাটা। বাক্য বলতে আমরা আসলে কি বুঝি? বাক্য বলতে আমরা আসলে কি বুঝি? দেখেন ভাই, পাশাপাশি যখন অর্থপূর্ণ শব্দগুলা পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে তখন এই বাক্য বলে। তাহলে আমরা এটাকে প্যারাফ্রেজিং করে সাজিয়ে লিখে দিচ্ছি যে একাধিক অর্থপূর্ণ শব্দ, একাধিক অর্থপূর্ণ শব্দ পাশাপাশি বসে, পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করলে তাকে বাক্য বলে। যেমন আমি এক্সাম্পল লিখলাম যে আমরা বিশ্ববিদ্যালয়ে যাব। এখানে কয়টা ওয়ার্ড লিখছি? তিনটা। এখানে আমি তিনটা শব্দ লিখলাম যে আমরা বিশ্ববিদ্যালয়ে যাব পাশাপাশি বসে কি করতেছে, এটা মনের ভাব প্রকাশ করতেছে, এটা একটা বাক্য। তাহলে একাধিক শব্দ যখন পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করবে তখন সেটাকে আমরা কি বলবো? বাক্য বলবো। ঠিক আছে না বিষয়টা? যে একাধিক শব্দ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করলে তাকে আমরা কি বলবো? বাক্য বলবো। ভাইয়াজ বলছে, ভাইয়া এই ক্লাসটা কি পরে ফেসবুকে আপলোড করা হবে? যারা অনলি অনলাইন ব্যাচে ভর্তি আছে তাদের গ্রুপে আপলোড হবে। যারা অফলাইন গ্রুপে যদি কেউ থাকো দুই একজন যে ব্যাকআপ ক্লাস হিসেবে করতেছে, তাদের গ্রুপে আপলোড হবে না। এটা যারা অনলি অনলাইনে ভর্তি আছে তাদের গ্রুপে আপলোড হবে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা বাক্য কাকে বলে শিখলাম। এটা একটা স্ক্রিনশট নাও তোমরা। ক্যামেরাটা আচ্ছা একটু এদিকে করো তো। না, উল্টো হচ্ছে, উল্টো হচ্ছে, এদিকে এদিকে এদিকে। ওকে, নাও এটা স্ক্রিনশট নাও। যারা অফলাইন ব্যাচের স্টুডেন্ট আছো দুই একজন যদি থাকো যে ভাই আমার ব্যাকআপ ক্লাসে আসছি, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবা। তাহলে পরবর্তীতে ক্লাস না পেলেও যেন স্লাইড গুলো ছবি তুলে তুমি খাতায় লিখতে পারো। ঠিক আছে? আর ক্লাসে কিন্তু লেখার সুযোগ নাই, কারণ অনেক বড় ক্লাস, এত সময় ধরে আসলে সময় দিয়ে লেখারও কিছু না, সবাই বিরক্ত হয়ে যাবা।
তো আমি সামনে চলে যাচ্ছি। একটা বাক্যের কয়টা অংশ থাকে? নর্মালি একটা বাক্যের কয়টা অংশ থাকে জানো? একটা বাক্যের অংশ হচ্ছে দুইটি। লিখবা হচ্ছে যে বাক্যের অংশ দুইটি। বাক্যের অংশ দুইটি। এক নম্বর হচ্ছে উদ্দেশ্য, যেটাকে আমরা বলি সাবজেক্ট। দুই নম্বর হচ্ছে বিধেয়। এটা হচ্ছে সাবজেক্ট ছাড়া সকল শব্দ। তাহলে একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। উদ্দেশ্য হচ্ছে কি সাবজেক্ট, আর বিধেয় হচ্ছে সাবজেক্ট ছাড়া যত ওয়ার্ড থাকবে তাদেরকে আমরা একসাথে কি বলতে পারি? বিধেয় বলতে পারি। যেমন ধরো আমি এক্সাম্পল লিখলাম, শামীম খেলে। মানে এটা কোন শামীম সেটা আমি বলবো না, খেলা হবে কি হবে না সেটা তোমরা জানো। আমি বললাম যে শামীম খেলে, এখানে শামীম হচ্ছে সাবজেক্ট, বাক্যের কর্তা। আর কর্তা ছাড়া যা আছে সেটা হলো কি? বিধেয়। তাহলে এটা হলো উদ্দেশ্য, আর এই শব্দটা হচ্ছে বিধেয়। ওকে, ছবি তুলো। হ্যাঁ মোশাররফ, দুষ্টামি করে না। সত্যি বললে কিন্তু চাকরি থাকবে না। ওকে, তাহলে আহ আমরা লিখলাম যে উদ্দেশ্য এবং বিধেয় সম্পর্কে কিছু আলোচনা। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি ডান। যখন স্লাইড শেষ হবে দ্রুত আগে ছবি তুলে নিবা। এরপরে আসো, উদ্দেশ্য আর বিধেয়ের ফাংশনটা এভাবে মনে রাখবা যে উদ্দেশ্য এক শব্দে থাকলে সরল উদ্দেশ্য। উদ্দেশ্য যদি এক শব্দে থাকে সেটা কি উদ্দেশ্য? সরল উদ্দেশ্য। আরেকটু মনে হয় এদিকে আসবে। হুম, উদ্দেশ্য এক শব্দে থাকলে সরল উদ্দেশ্য, আর উদ্দেশ্য একাধিক শব্দে থাকলে সম্প্রসারিত উদ্দেশ্য। উদ্দেশ্য যদি এক শব্দে থাকে তাহলে তাকে বলা হয় সরল উদ্দেশ্য, আর উদ্দেশ্য যদি একাধিক শব্দে থাকে তাকে বলা হয় সম্প্রসারিত উদ্দেশ্য। সেম, বিধেয় এক শব্দে থাকলে সরল বিধেয়, আর বিধেয় একাধিক শব্দে থাকলে তার নাম হলো সম্প্রসারিত বিধেয়। নাও ছবি তোলো। হ্যাঁ, কালকে 10টা পাবো। কালকে এখন তার ব্যাচ নিয়ে নিতে না। 10টা থেকে চাইলে দেওয়া যাবে, 10টা থেকে 11টা ব্যাচ দেওয়া যাবে। এটা হলে তো প্রবলেম। কে আসবে জুবাই? তাহলে আমি তাহলে ভাই রাতে আপনাকে জানাই, চিন্তা ভাবনা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে আমার সাথে কথা বলুন। আচ্ছা। বুঝেছ? উদ্দেশ্য এক শব্দে থাকলে সরল উদ্দেশ্য, একাধিক শব্দে থাকলে সম্প্রসারিত। বিধেয় এক শব্দ থাকলে সরল বিধেয়, একাধিক থাকলে সম্প্রসারিত। এবার এক্সাম্পল দিই, তাহলে বুঝবা। ধরা বললাম আহ কোকিল ডাকে। তো এখানে এটা হলো সরল উদ্দেশ্য, আর এটা হচ্ছে সরল বিধেয়। আহ বসন্তের কোকিল ডাকে, তোরা কি ভাবছিলি দুষ্ট কোকিল ডাকবো? এটা খেলা। জ্যাক বেভান। আমি জানি সমস্যা ছিল না, বাট সমস্যা নেই, প্যারা নাই, চিল। সো এই পর্যন্ত ওঠাও, একটা স্ক্রিনশট নাও। আচ্ছা, একজন বলছে ভাই লেকচার 6 এর উপর ক্লাস দেন। ভাই ধাপে ধাপে আসবে, 4 এর পরে 6 কিভাবে যাবে? 5 হবে, এরপরে 6 যাবে। আর একজন বলছে ভাইয়া সরল জটিল যৌগিক চিনি না, এটা তো আজকের ক্লাসে চিনবা ইনশাল্লাহ। দেখো, উদ্দেশ্য ভিডিওটা আগে দেখো, সাবজেক্ট আর প্রেডিকেট, যেটাকে আমরা ছোটবেলা পড়েছিলাম। এখানে বসন্তের কোকিল ডাকে, এখানে কোকিল শব্দটা যে সাবজেক্ট আছে, এটা কিন্তু এক শব্দে নাই, একের বেশি শব্দে আছে। বসন্তের কোকিল, তাহলে কে ডাকে? বসন্তের কোকিল ডাকে। তাহলে এখন সাবজেক্টটা যদি একাধিক শব্দে থাকে, তার নাম কি? সম্প্রসারিত উদ্দেশ্য। আর ডাকে শব্দটা তো এক শব্দে আছে, তাহলে সাবজেক্ট ছাড়া যা আছে সবকিছু বিধেয়। তাহলে বিধেয় এক শব্দে থাকলে তার নাম কি? সরল বিধেয়। আচ্ছা, তাহলে আমরা এবার আরেকটা স্লাইডে যাই। ধর আমি এক্সাম্পল লিখলাম, কোকিল খুব মধুর কণ্ঠে ডাকে। এখন তোমরা আমারে বলো যে এই বাক্যের সাবজেক্ট কোনটা? কোকিল। তাহলে সাবজেক্ট কয় শব্দে আছে? এক শব্দে। কোন উদ্দেশ্য? সরল উদ্দেশ্য।
আমরা জানি সাবজেক্ট এক শব্দে থাকলে সরল উদ্দেশ্য। আচ্ছা, আর সাবজেক্ট ছাড়া যা আছে এই সবকিছুকে একসাথে বলা হয় বিধেয়। কি বলা হয়? বিধেয়। বিধেয় এক শব্দে থাকলে সরল বিধেয়, আর একের বেশি শব্দ থাকলে সম্প্রসারিত বিধেয়। তাহলে এখন উদ্দেশ্য ছাড়া যা আছে সবই তো বিধেয়। এই বিধেয় কি এক শব্দে আছে? না, অনেকগুলো শব্দে আছে। তাহলে এটা হলো সম্প্রসারিত বিধেয়। সম্প্রসারিত বিধেয়। ক্লিয়ার? ছবি তুলো। উদ্দেশ্য এক শব্দে থাকলে সরল উদ্দেশ্য, একাধিক শব্দে থাকলে সম্প্রসারিত। বিধেয় এক শব্দে থাকলে সরল বিধেয়, একাধিক শব্দে থাকলে সম্প্রসারিত বিধেয়। ডান। তো উদ্দেশ্য আর বিধেয় নিয়ে আপাতত আমাদের কোনো আলোচনা নাই। যদি কারো মনে হয় এই জায়গায় কোনো কমপ্লেক্সিটি আছে, ক্লাস যখন তুমি রেকর্ড পাবো তখন এই জায়গাটা আবার ক্লিয়ার করে নিবে। ঠিক আছে? ওকে, এরপরে আসো গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ। গঠন অনুসারে বাক্য হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? গঠন অনুসারে বাক্য হলো তিন প্রকার। এক নম্বর হচ্ছে সরল বাক্য, যাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। দুই নম্বর মিশ্র বা জটিল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স। তিন নম্বরে যৌগিক বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সরল বাক্য, মিশ্র বা জটিল বাক্য, যৌগিক বাক্য। ছবি তুলো, স্ক্রিনশট নাও। গঠন অনুসারে বাক্য হচ্ছে তিন প্রকার: সরল বাক্য, মিশ্র বা জটিল বাক্য, যৌগিক বাক্য। সরল বাক্যকে বলা হয় সিম্পল সেন্টেন্স, মিশ্র বা জটিল কমপ্লেক্স, কম্পাউন্ড যৌগিক। তাহলে আমরা তিনটা বাক্য বললাম। এবার আমি একটা একটা করে বাক্যগুলোকে ব্রিফ করব, তোমরা ভালো করে খেয়াল করবো। বাক্যগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কিন্তু কোশ্চেন আসে অনেক বেশি। তো নাম্বার ওয়ান, সরল বাক্য। সরল বাক্য চেনার উপায়টা কি? এখানে কয়েকটা ক্লু আছে। নাম্বার ওয়ান হচ্ছে একটি স্বাধীন বাক্য থাকে। একটি স্বাধীন বাক্য থাকে। নাম্বার টু, কোনো অধীন বাক্য থাকে না। কোনো অধীন বাক্য থাকে না। শব্দগুচ্ছ, যাকে আমরা ইংরেজিতে বলি ফ্রেজ, থাকতে পারে। এটা থাকতেও পারে, নাও থাকতে পারে, ম্যাটার করে না। আর চার নম্বর, একটি সাবজেক্ট মানে কর্তা ও একটি সমাপিকা ক্রিয়া থাকে। একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব থাকবে। তো আমরা কিছু ইংলিশ টার্ম ইউজ করব যে যেন আমার এই পড়াটা একটু ইজি হয়। ছোটকাল থেকে আমরা ধরো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড পড়েছি, ইন্টারমিডিয়েটেও তোমরা টুকটাক পড়ে আসছো। তো এই ক্ষেত্রে কি হয়, মানে বাংলা ব্যাকরণটা তো মূলত প্রথমে পর্তুগিজদের থেকে আসছে, অনেক জটিল হয়ে আসছিল, ভোকাবুলারি বেসড। এরপরে ইংরেজরা যখন একটা বাংলা ব্যাকরণ লিখলো, সেই বাংলা ব্যাকরণটাকে পরবর্তীতে কনভার্ট করে বা বাংলায় ট্রান্সলেট করে এটাকে বাংলা করা হয়েছে। তো তার সাথে বাংলার সাথে ইংলিশের একটা সামঞ্জস্য আছে বাক্যের মধ্যে অনেক বেশি। সেজন্য আমরা কিছু ইংলিশ টার্ম ইউজ করবো তোমাদের বোঝার সুবিধা। তো যার যেটা ভালো লাগে, বাংলা দিয়ে হলে বাংলা দিয়ে বুঝবা, ইংলিশ দিয়ে হলে ইংলিশ দিয়ে বুঝবা। তাহলে একটা সাবজেক্ট থাকবে, একটা কর্তা হচ্ছে একটা সাবজেক্ট, আর সমাপিকা ক্রিয়া এটাকে বলা হয় ফাইনাইট ভার্ব।
তাহলে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব থাকবে। আর ফ্রেজ বা যে শব্দগুচ্ছ আছে এখানে, এখানে হচ্ছে ফাইনাইট ভার্ব থাকবে না। ফাইনাইট ভার্বকে শর্টকাটে আমরা বলবো এফবি। তোর আবার এফবি বলতে ফেসবুক মনে করিস না কিন্তু, হ্যাঁ, ফাইনাইট ভার্ব। আর সাবজেক্টকে আমরা শর্টকাটে বলবো এস। তো শব্দগুচ্ছ বা ফ্রেজ যখন হবে তখন সেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। প্লিজ এটা একটা স্ক্রিনশট নাও। চলো, সরল বাক্যটা কি? একটা স্বাধীন বাক্য থাকবে, কোনো অধীন বাক্য থাকা যাবে না, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব থাকবে, ফ্রেজ থাকতে পারে। তাহলে আমি এক্সাম্পল নিলাম, পুকুরে পদ্ম ফোটে। লক্ষ্য করো যে পুকুরে পদ্ম ফোটে বললে এই বাক্যের সাবজেক্ট কোনটা? বলো, এই বাক্যের সাবজেক্ট কোনটা? পুকুর? না, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে পদ্ম। কারণ তুমি ক্রিয়াকে জিজ্ঞেস করো, অ্যান্সার বলে দিবে, কে ফুটে? পদ্ম ফুটে। তাহলে পদ্ম হচ্ছে সাবজেক্ট। তোমরা যদি পুকুর বলো তাহলে তুমি কি করবা? কে ফুটে? পুকুর ফুটে? পুকুর তো ফুটে না। তাহলে পদ্ম ফুটে, এটা সাবজেক্ট, ফাইনাইট ভার্ব। আর এখানে পুকুর হচ্ছে একটা অধিকরণ কারক, একটা অ্যাডভার্ব। নুসাইবা রশিদ বলছে নামাজের বিরতি দিবেন না। হ্যাঁ, নামাজের বিরতি দিব। তোমরা যারা অজু আছে তারা নামাজ পড়ে ফেলো, এটা তো রেকর্ড করা থাকবেই। আর যাদের হচ্ছে এরকম থাকে যে ধরো আমার তো রেকর্ড দেখার সুযোগ নাই, যারা অফলাইনের দুই একজন আছো, তারা হচ্ছে যে আমার সাথে একটু পরে বিরতিতে চাই 5 মিনিট। পুকুরে পদ্ম ফোটে, এটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব আছে। বলো বাক্য আছে কয়টা? একটা। এক বাক্য থাকলে সরল বাক্য। এরপর ধর আমি লিখলাম যে স্নেহময়ী মা তার সন্তানকে প্রাণাধিক ভালোবাসেন। স্নেহময়ী মা তার সন্তানকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। তাহলে এই যে বড় বাক্যটা আছে, এটা কি বাক্য? সরল বাক্য, মিশ্র জটিল নাকি যৌগিক? অনেকে বলে যে ভাই এটা তো সরল হবে না কেন, বাক্য তো বড় বাক্য। তো ছোটবেলায় শিখছে ছোট বাক্য মানে সরল বাক্য, বড় বাক্য মানে কমপ্লেক্স বা কম্পাউন্ড, মানে মিশ্র বা জটিল বা যৌগিক। মিথ্যা কথা, এগুলো ভুল। এটা বাক্য ডিপেন্ড করে স্বাধীন বাক্য কয়টা আছে। একটা সাবজেক্ট, ফাইনাইট ভার্ব একটাই, মাদার লাভস হার চাইল্ড। তো এখানে একটা স্বাধীন বাক্য, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, এটা সরল বাক্য। কি বাক্য? সরল বাক্য। সো আশা করি তোমরা এটা বুঝছো। একটা ছবি তুলে রাখো। সরল বাক্যের ক্ষেত্রে এইরকম হবে, একটাই বাক্য, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? ওকে। আমি একটা বাক্য লিখলাম যে দরিদ্রতা থাকা সত্ত্বেও লোকটি সৎ।
দরিদ্রতা থাকা সত্ত্বেও লোকটি সৎ। তাহলে এই যে অংশটা আছে, এই অংশটা কি কোনো বাক্য? না। তখনই বাক্য হবে যখন ফাইনাইট ভার্ব থাকবে, সমাপিকা ক্রিয়া থাকবে, যে ক্রিয়াগুলো বললে বাক্য কমপ্লিট হয়। আমি যাই, খাই, পড়ি, বলি, চলি, এগুলো সমাপিকা ক্রিয়া। আমরা ছোটকাল থেকে কারোর সাথে কমিউনিকেশন করতে গিয়া যে ক্রিয়া দিয়ে বাক্য শেষ করছি, এগুলো সমাপিকা ক্রিয়া। ভাই আজকে তবে যাই, সমাপিকা ক্রিয়া। কালকে স্কুলে যাব, আমি বই পড়ছি, আমি চিঠি লিখছি, ভাত খাবো, ঘুরতে যাই, এগুলো সব সমাপিকা ক্রিয়া। খাই, যাই, বলি, চলি, পড়ি, এটসেট্রা। তাইলে এখানে কোনো সমাপিকা ক্রিয়া আছে? না। তাইলে এটা একটা ফ্রেজ, অর্থাৎ শব্দগুচ্ছ। লোকটি সৎ, এটা একটা স্বাধীন বাক্য। তো যে বাক্যটা কারো উপর নির্ভরতা ছাড়াই কমপ্লিটলি মনের ভাব প্রকাশ করতে পারে, সেটা স্বাধীন বাক্য। মিম বলছে ফাইনাইট ভার্ব বুঝবো কেমনে? বাক্যের শেষে একটা ক্রিয়া থাকবে, বাক্যটা শেষ করে দিবে। এই যে আমি স্কুলে যাই, আমরা বই পড়ি, আমরা লুমিনাসে ক্লাস করছি, বাক্য শেষ। তাহলে পড়ি, করছি, এগুলো ফাইনাইট ভার্ব, সমাপিকা ক্রিয়া। ইংলিশের যে মেইন ভার্ব গুলো আছে এগুলা। তাহলে বাংলা ক্রিয়া শেষে থাকে, যেমন লোকটি হয় সৎ বা লোকটি সৎ হয়, এখানে হয়টা লোকায় আছে, ফাইনাইট ভার্ব, সমস্যা নাই। এখানে একটা স্বাধীন বাক্য আছে, একটা ফ্রেজ আছে। আচ্ছা, আমি বললাম যে তুমি আসলে, আমি যাব, এটা সরল বাক্য। কেন সরল বাক্য? কারণ এই যে অংশটা আছে, এইটা কি কোনো সমাপিকা ক্রিয়া? অনেকে বলে যে ভাই এখানে দুইটা বাক্য আছে, না, একটাই বাক্য আছে। স্বাধীন বাক্য হচ্ছে এটা। এই বাক্যটা কি কমপ্লিট, মানে এই অংশটা তুমি আসলে? না, তার মানে এখানে কোনো সমাপিকা ক্রিয়া নাই, এটা স্বাধীন বাক্য হয় নাই। আমি যাব, বাক্য কমপ্লিট। তাইলে এখানে কয়টা স্বাধীন বাক্য আছে? একটাই। আর এটাকে কি অধীন বাক্য বলা যাবে? অ্যান্সার হচ্ছে না। কারণ অধীন বাক্যের মধ্যেও একটা সমাপিকা ক্রিয়া থাকে, আমরা একটু পরে দেখবো এটা। তাহলে তুমি আসলে, তুমি পড়লে, তুমি বললে, তুমি চললে, তুমি গেলে, এগুলোকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। বলো কোন ক্রিয়া? অসমাপিকা ক্রিয়া। আর অসমাপিকা ক্রিয়া যুক্ত, অসমাপিকা ক্রিয়া যে যুক্তটা আছে, এটাকে আমরা শব্দগুচ্ছ বলতে পারি। এটাকে আমরা শব্দগুচ্ছ বলতে পারি। তাহলে আসলে, বসলে, পড়লে, চললে, গেলে, এগুলা শব্দগুচ্ছের কাজ করবে। তো এটা কোনো বাক্য না, এটা স্বাধীন বাক্য হয় নাই। তো স্বাধীন বাক্য এখানে হচ্ছে আমি যাব। স্বাধীন বাক্য কয়টা? একটা। তাহলে বাক্যটা যত বড়ই হোক, যদি স্বাধীন বাক্য একটা হয়, সেটা হচ্ছে সরল বাক্য। তোমরা কি সবাই বুঝছো? এখানে তুমি আসলে, এটা অসমাপিকা ক্রিয়া আছে না? আসলে, বসলে, পড়লে, চললে, কি হবে? এ তো শেষ হয় নাই। তাহলে যেগুলো অসমাপিকা ক্রিয়া, এগুলো সরল বাক্যের সাইন। কোন বাক্যের সাইন? সরল বাক্যের। তাহলে তুমি আসলে, এটাকে বলা হচ্ছে শব্দগুচ্ছ, এটা একটা ফ্রেজ। আর এই অংশটা হলো স্বাধীন বাক্য, এটা হলো কমপ্লিটলি সরল বাক্য। তো যারা এখানে আছো, আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা নামাজের বিরতিতে যাব। নামাজের বিরতি 7 থেকে 8 মিনিট, 10 মিনিট নিতে পারে সর্বোচ্চ, ঠিক আছে? ফরজ আর 2 রাকাত সুন্নত পরে চলে আসো।
আচ্ছা, আমরা ক্লাসটা পুনরায় শুরু করি। আই থিঙ্ক সবার নামাজ প্রায় শেষ এবং চলে আসার কথা। আশা করি সবাই তোমরা চলে আসছো। আমরা তাহলে ক্লাসটা শুরু করি। যারা হচ্ছে তোমাদের রেকর্ড ক্লাসটা আবার দেখবো, এই অংশটা একটু জাস্ট তোমার মতো করে তুমি গুছাই নিও, তাইলে হবে। আমরা তাহলে চলে যাই একটু সামনের দিকে। তো প্রিভিয়াস স্লাইড থেকে একটু দেখে আসি যে আমরা কি আলোচনা করছিলাম। আমরা আলোচনা করছিলাম সরল বাক্য। তাহলে সরল বাক্যের ক্ষেত্রে তোমাদের মনে আছে নিশ্চয়ই যে সরল বাক্যের ক্ষেত্রে কি থাকবে? সরল বাক্যের ক্ষেত্রে হচ্ছে একটা স্বাধীন বাক্য থাকবে, কোনো অধীন বাক্য থাকা যাবে না। অধীন বাক্যটা কি আমি একটু পরে আলোচনা করবো ইনশাল্লাহ। শব্দগুচ্ছ বা ফ্রেজ থাকতে পারে, একটা কর্তা একটা সমাপিকা ক্রিয়া থাকতে পারে, দ্যাটস ইট। আর এক্সাম্পল নিলাম, যেমন পুকুরে পদ্ম ফুটে, কয়টা বাক্য আছে? একটা বাক্য। একটা বাক্য থাকলে কি বাক্য? সরল বাক্য। তারপরে আছে স্নেহময়ী মা তার সন্তানকে প্রাণাধিক ভালোবাসেন। সো এটাও একটা সরল বাক্য, কারণ কয়টা বাক্য আছে এখানে? একটা স্বাধীন বাক্য আছে। ওকে। আর একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব থাকবে, এটা হলো সরল বাক্যের একটা সাইন।
আমরা একটা এক্সাম্পল নিলাম যে দরিদ্রতা থাকা সত্ত্বেও লোকটি সৎ, এই অংশের মধ্যে কোনো সমাপিকা ক্রিয়া নাই, অর্থাৎ এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, মূল ভার্ব নাই, যার কারণে এটা একটা ফ্রেজ। তো ফ্রেজ থাকলে ফ্রেজ কাউন্ট করে কিছু নাই। তুমি কাউন্ট করবে যে স্বাধীন বাক্য আছে কয়টা, লোকটি সৎ একটা স্বাধীন বাক্য আছে। তুমি আসলে আমি যাব, এখানে তুমি আসলে এই অংশটা আছে, এই অংশটা এটা কোনো বাক্য না, কারণ এখানে কোনো সমাপিকা ক্রিয়া নাই। আর অসমাপিকা ক্রিয়া থাকলে তুমি আসলে, তুমি পড়লে, তুমি গেলে, তুমি চললে, এই বাক্যগুলো হলো সরল বাক্যের সাইন, কারণ এগুলো হলো ফ্রেজ, এগুলো কি ফ্রেজ। তাহলে তুমি আসলে এই অংশটা হলো ফ্রেজ, এটা হচ্ছে এটা এখানে একটা স্বাধীন বাক্য আছে, এটাও একটা সরল বাক্য, ঠিক আছে। আমরা আশা করি এখানে কারো কোনো ইস্যু থাকার কথা না। তো আমরা চলে যাবো এর পরের অংশ থেকে ইনশাল্লাহ। দেখো, চলে আসবো হচ্ছে 2 নাম্বার, মিশ্র বা জটিল বাক্য। মিশ্র বা জটিল বাক্য, যাকে তোমরা ইংরেজিতে জানো কমপ্লেক্স সেন্টেন্স। এই বাক্যটা চেনার উপায় হচ্ছে নাম্বার 1, অন্তত, অন্তত না লিখে আমরা কমপক্ষে লিখি যে কমপক্ষে, কমপক্ষে 2টি বাক্য থাকে, কমপক্ষে 2টি বাক্য থাকে। নাম্বার 2, একটি অধীন খণ্ড বাক্য, একটি স্বাধীন খণ্ড বাক্য। 3 নাম্বার, বাক্যে যদি, যদি তবে, যে সে, যারা তারা, বাক্যে যদি, যদি তবে, যে সে, যারা তারা, যিনি তিনি, যখন তখন, যেমন তেমন, যেহেতু সেহেতু, বাক্যে যদি, যদি তবে, যে সে, যারা তারা, যিনি তিনি, যখন তখন, যেমন তেমন, যেহেতু সেহেতু, যত তত, যথা তথা থাকতে পারে। এটা ছবি তোলো। কমপক্ষে 2টা বাক্য থাকবে, একটা অধীন খণ্ড বাক্য, একটা স্বাধীন খণ্ড বাক্য। বাক্যে যদি, যদি তবে, যে সে, যারা তারা, যিনি তিনি, যখন তখন, যেমন তেমন, যেহেতু সেহেতু, যত তত, যথা তথা, যদি এগুলো থাকে তাহলে সেটাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স, সেটাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স, মিশ্র বা জটিল বাক্য, ঠিক আছে। সো আমি 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 হচ্ছে যে যদি এক্সাম্পল লিখি, যে ধরো এরকম কিছু লিখলাম, আহ যদি তোমরা ভালোভাবে পড়ো, তবে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। তো লক্ষ্য করো, এই যে অংশটা আছে, যদি তোমরা ভালোভাবে পড়ো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, তাহলে এটা হলো অধীন বাক্য, এটা হলো স্বাধীন বাক্য। তাহলে যদি তোমরা ভালোভাবে পড়ো, এই যে বাক্যটা আছে, এই বাক্যটা এখানে কিন্তু ফাইনিট ভার্ব আছে, সমাপিকা ক্রিয়া আছে কিন্তু, হ্যাঁ। তো ফাইনিট ভার্ব থাকবে, কিন্তু
এখানে আবার কিছু সাপেক্ষ সর্বনাম বা নিত্য সম্বন্ধীয় অব্যয় থাকবে, যেটাকে তোমরা ইংরেজিতে পড়ো ক্লজ মার্কার। এই ক্লজ মার্কার গুলো বাক্যটাকে অধীন বানিয়ে দিবে। যদি তোমরা ভালোভাবে পড়ো তবে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। তাহলে যদি তোমরা ভালোভাবে পড়ো এই অংশটা অধীন বাক্য, তোমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এটা স্বাধীন বাক্য। এখানে তোমরা শব্দটা উজ্জ্ব আছে। সেম ধর আমি বলি, যদি তুমি আসো, আমি বের হব, তাহলে সেম এটা অধীন বাক্য, এটা স্বাধীন বাক্য। তাহলে অধীন বাক্যটাকে ইংরেজিতে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ বা শর্টকাটে আমরা এটাকে বলতে পারি হচ্ছে এসসি। আর স্বাধীন বাক্য এটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। এটাকে শর্টকাটে বলা হয় যেতে পারে হচ্ছে পিসি। এখানে লিখে দিচ্ছি। তাহলে একটা স্বাধীন বাক্য থাকবে, একটা অধীন খণ্ড বাক্য থাকবে। তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে মিশ্র বা জটিল বাক্য। বলে কি বলবো? মিশ্র বা জটিল বাক্য। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা এক্সাম্পল নিই। তাহলে যদি তুমি আসো, আমি বের হব, এটা হলো একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা হলো একটা প্রিন্সিপাল ক্লজ। অর্থাৎ বড় কথাটাকে আমরা একটু শর্টকাটে ছোট করলাম ক্লু ইউজ করে। এটা একটা অধীন বাক্য, স্বাধীন বাক্য। তাহলে এখানে আবার কি আছে বলতো? যদি আছে। আচ্ছা, আমরা সামনে আগে একটা স্ক্রিনশট নাও, স্লাইডটার একটা স্ক্রিনশট নাও। একজন বলতেছে ভাইয়া সমাপিকা ক্রিয়াটা আরেকবার বলেন। ওকে, নো প্রবলেম। সমাপিকা ক্রিয়া, সমাপিকা মানে হচ্ছে কমপ্লিট, ফিনিশ। তোমরা সমাপনী পরীক্ষা দিছো না এটা থাকতে, যে পরীক্ষাটা দিলে বছরের শেষ পরীক্ষা হয়। এই সমাপিকা ক্রিয়া বাক্যের অর্থের সমাপ্তি ঘটায়। যেমন খাই, যাই, বলি, করি, খেয়েছিলাম, বলেছিলাম, খাবো, পড়বো, নাচবো। তিনটা টেন্সই ইউজ করছে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এই বাক্য এই ভার্ব গুলো হলো ফাইনাইট ভার্ব। যখন বাক্যের শেষে বসবে বাক্যটা কমপ্লিট করবে। যেমন আমি ভাত খেয়েছিলাম, বাক্য শেষ। আমি বই পড়বো, বাক্য শেষ। আমি কথা বলেছিলাম, বাক্য শেষ। তো এই যে ক্রিয়াগুলো আছে এগুলো হলো সমাপিকা ক্রিয়া, ফাইনাইট ভার্ব। তাহলে যেখানে ছিলাম লক্ষ্য করো যে একটা অধীন খণ্ড বাক্য, একটা স্বাধীন খণ্ড বাক্য থাকবে। সেটাকে আমরা বলবো কি মিশ্র বা জটিল বাক্য। আচ্ছা, আমরা আরো দুই একটা এক্সাম্পল নেই। যেমন ধরো আছে, যখন মেঘ গর্জন করে, তখন ময়ূর নৃত্য করে। তাহলে যখন মেঘ গর্জন করে এই অংশটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, আর ময়ূর নাচে এটা একটা প্রিন্সিপাল ক্লজ। স্বাধীন খণ্ড বাক্য, অধীন খণ্ড বাক্য।
আচ্ছা, যদি অফলাইন ব্যাচের কেউ এখানে থাকো, যে তোমরা ধরো সামহাও ক্লাসটা মিস হয়ে গেছে, তোমরা ব্যাকআপ করতে আসছো, তো তোমাদের যদি আসলে অফলাইন রিলেটেড কোনো কথাবার্তা থাকে আমাকে ইনবক্স করবে, এখানে লিখবে না প্লিজ। ইনবক্স করো, আমি বাপ্পি স্যার, ইয়ামিন স্যার যে আছে অ্যান্সার দিয়ে দিব। যদি আমার কোনো রিলেটেড কিছু হয়, আমার এক্সাম বা কিছু, আমাকে জিজ্ঞেস করো ইনবক্সে। ওকে, তাহলে দেখো এখানে যখন মেঘ গর্জন করে তখন ময়ূর নৃত্য করে, একটা অধীন বাক্য, একটা কি বাক্য, স্বাধীন বাক্য আছে। আমি লিখলাম যে যারা পরিশ্রম করে তারা সফল হয়। তাহলে লক্ষ্য করে দেখো যে এখানে যখন আছে, তখন আছে, যারা আছে, নাও ছবি নাও। ডান। তাহলে মিশ্র বা জটিল বাক্যটা খেয়াল করো, আমরা কি পড়েছিলাম? বাক্যের মধ্যে যদি, যদি তবে, যে সে, যারা তারা, যিনি তিনি, যখন তখন, যেমন তেমন, যেহেতু সেহেতু, যত তত, যত তথা, এগুলো থাকে। এগুলাকে বলা হয় কি সাপেক্ষ সর্বনাম বা নিত্য সম্বন্ধীয় অব্যয়। সাপেক্ষ সর্বনাম বা নিত্য সম্বন্ধীয় অব্যয়, এগুলোকে মজা করে এভাবে বলা যায় যে এমন কিছু পদ যার একটা টান টানলে আরেকটা আসে। যেমন তুমি বললা যদি, তবে, যে, সে, যারা, তারা, যিনি, তিনি, যখন, তখন, যেমন, তেমন। তাহলে একটা বললে আরেকটা আসে, তাই না? ওকে, এগুলো হচ্ছে মিশ্র বা জটিল বাক্যের সাইন। তাহলে আমরা সামনের দিকে একটু আগাবো। এরপর আমাদের আছে কম্পাউন্ড সেন্টেন্স, 3 নাম্বার, যৌগিক বাক্য। নাম্বার 1, কমপক্ষে 2টি বাক্য থাকে সবগুলো স্বাধীন বাক্য হবে, আর একাধিক স্বাধীন বাক্যের মাঝে তোমরা ইংরেজিতে 3টা কনজাংশন পড়ছো, মনে আছে? কম্পাউন্ড সেন্টেন্সে তোমরা পড়ছো কি এন্ড, বাট, অর। এই 3টা কনজাংশন তোমরা পড়ছো, যে বাক্যগুলোর মধ্যে এন্ড, বাট, অর ছিল, সেগুলোকে তোমরা অ্যান্সার দিয়েছো কি যৌগিক বাক্য। সো বাংলার ক্ষেত্রেও কিন্তু আমরা এগুলোকে কনভার্ট করবো। এখানে ধরো এবং, কিন্তু, অথবা, নতবা, সুতরাং, তথাপি, অতএব, তবে, তাই, ইত্যাদি থাকবে। তাহলে যৌগিক বাক্যটা স্ক্রিনশট নাও, যে কমপক্ষে 2টা বাক্য থাকবে, সবগুলো বাক্য স্বাধীন বাক্য হবে, একাধিক স্বাধীন বাক্যের মাঝখানে কিছু যোজক থাকবে, এবং, কিন্তু, অথবা, নতবা, সুতরাং, তথাপি, অতএব, তবে, তাই, এগুলা যদি থাকে তাহলে সেই বাক্যটাকে আমরা বলবো যৌগিক বাক্য। কি বাক্য? যৌগিক বাক্য। ধর আমি এক্সাম্পল নিলাম, লোকটি গরিব কিন্তু সৎ। লোকটি গরিব কিন্তু সৎ। তো এইখানে লক্ষ্য করে দেখো যে আমি একটা বাক্য লিখলাম লোকটি গরিব, এটা একটা স্বাধীন বাক্য, প্রিন্সিপাল ক্লজ, লোকটি গরিব। এখন অনেকে বলে যে ভাইয়া যৌগিক বাক্যের মধ্যে না সবগুলো স্বাধীন বাক্য হবে, এবং কিন্তু এগুলোর দুই পাশে, অথবা এগুলো থাকবে কিন্তু 2টি স্বাধীন বাক্য থাকবে। এখানে 2টি স্বাধীন বাক্য আছে।
সেটা কি? এই যে বাক্যের সাবজেক্ট লোকটি, এই বাক্যটা, এই শব্দটা, এটা দুইটা বাক্যের ক্ষেত্রে প্রযোজ্য। লোকটি গরিব, লোকটি সৎ। বলো, লোকটি গরিব, লোকটি সৎ। তাহলে আমি সাবজেক্টটাকে কমন নিছি, দুইটা বাক্যের মধ্যে একই সাবজেক্ট থাকলে কমন নিতে পারবো না, সমস্যা নাই। তাহলে এটা যেমন প্রিন্সিপাল ক্লজ, এখানেও এটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলবো, যে লোকটি গরিব, লোকটি সৎ। দ্য ম্যান ইজ পোর, দ্য ম্যান ইজ অনেস্ট। ওকে, তো তুমি এটাও লিখতে পারো, লোকটি গরিব কিন্তু অনেক চালাক। যেমন আমাদের কাঠুরে, মনে আছে কাঠুরের গল্পটা? আমাদের ওই কাঠুরে, যে আমরা ছোট থাকতে যে একবার কাঠ কাটতে গেছিল, সে জঙ্গলে গিয়ে কাঠ কাটতে গিয়ে তার কোরাল কূপের মধ্যে পড়ে যায়। তখন কাঠুরে কান্নাকাটি শুরু করে, জলপরি ওঠে, একটা কোরাল নিয়ে, স্বর্ণের কোরাল, তোমার? বলে না। এটা রূপার কোরাল, না। এরপর আরেকটা কোরাল দেয়, বলে যে এটাও না। তখন আসল কোরাল দেয়, সে বলে হ্যাঁ এটা আমার। জলপরি খুশি হয়ে তাকে কি করে, সবগুলা কোরাল দিয়ে দেয়, স্বর্ণের রূপা। এই কাঠুরে এখন কিন্তু আবার গরিব হয়ে গেছে, এগুলো বিক্রি করে খাই ফেলছে না, কিন্তু এখন সে অনেক চালাক হয়ে গেছে। লোকটি গরিব কিন্তু বেশ চালাক। কিরকম চালাক হয়ে গেছে জানো? আচ্ছা, এটা একটু গুছাই নি, প্রিন্সিপাল ক্লোজ, এটাও প্রিন্সিপাল ক্লোজ, কারণ লোকটি গরিব, লোকটি বেশ চালাক। মাঝখানে কি আছে? কিন্তু আছে, সমস্যা নাই। এই কাঠুরের চালাক হয়ে গেছে না, আমরা বড় হয়ে গেছি না, কাঠুরের তো অনেক বয়স হয়েছে। এখন আরেকবার লোকটা আবার মনে গেছে, আগের কোরাল টোরাল, স্বর্ণের কোরাল বিক্রি করে খাই ফেলছে, এখন মনে করে টাকা পয়সা শেষ, আবার গেছে। বনে যাওয়ার পর আবার কাঠ কাটতে গিয়ে কাটতেছে, তার কোরাল পড়ে গেছে। এখন সেই জলপরি আবার উঠছেন, জলপরি তো ইয়াং আছে, জলপরি তার বুড়া হয় না। জলপরি উঠা বলতেছে যে স্বর্ণের কোরাল নিয়ে, তোমার কোরাল? বলে যে না। এরপরে আরেকটা কোরাল নিয়ে উঠছে, এটা তোমার কোরাল? বলে যে না। এরপর আরেকটা কোরাল নিয়ে দেখাইছে, এটা কি তোমার? বলে না। এরপরে অরিজিনালটা, কাঠের কোরালটা নিয়ে উঠেছে। তখন বলতেছে এটা তোমার কোরাল? বলে হ্যাঁ। তখন জলপরি তার সততায় আবার মুগ্ধ হয়েছে, মুখ দিয়ে বলছে কাঠুরে তুমি কি চাও বলো। জলপরি বলতেছে আজকে তুমি যা চাইবে তোমার তাই দিব। পরে কাঠুরে বলে তোর হাঙ্গা করুম, চল আমার লগে। পরে আর কি করার, জলপরির বিয়ে করে নিস। এখন তো মনে করে কাঠুরে আর কোনো অভাব নাই, যা চাই জলপরি তাই দেয়। তো এটা এই জন্যই এই লোকটা গরিব কিন্তু এখন কি অনেক চালাক হয়ে গেছে আমাদের কাঠুরে। তো যাই হোক, একটা ছোটখাটো স্টোরি শেয়ার করলাম তোমাদের সাথে। ওই দিন অ্যানিমেশন দেখতেছিলাম, এরকম কিছু একটা দেখছি আর কি। তো এই এই যে বাক্যের গঠনটা আছে, বাক্যের গঠনটা হচ্ছে যৌগিক বাক্যের গঠন। ধর আমরা আরেকটা এক্সাম্পল নিতে পারি, আমরা পরিশ্রম করব, তবে আচ্ছা, আমরা বেশ পরিশ্রম করব, ধরে লিখলাম বেশ পরিশ্রম করব, তথাপি অন্যের কাছে যাব না, অন্যের দ্বারস্থ হব না। এখানে এটা প্রিন্সিপাল ক্লজ আর এটা প্রিন্সিপাল ক্লজ। রাকিব বলছে ভাই সেই গল্প হয়েছে না? আরে ওটা আমি নিজে অবাক হয়ে গেছি, কাঠুরের মতো এত বুদ্ধি করতে গেলে। যাই হোক, এই যে প্রিন্সিপাল ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ, দুই পাশে স্বাধীন বাক্য, মাঝখানে কি আছে? যোজক আছে। এটা স্ক্রিনশট নাও। ওকে, আই থিঙ্ক স্ক্রিনশট ডান। সামনে আগে আমরা একটা এক্সাম্পল নিলাম, কারিনা এবং জরিনা ভালো অভিনয় করে। এটা কোন ধরনের বাক্য? কারিনা এবং জরিনা ভালো অভিনয় করে, কোন ধরনের বাক্য? আচ্ছা, তোমরা এখন কনফিউজ যে দুইটা স্বাধীন বাক্যের মাঝখানে এবং থাকা উচিত, দুই শব্দের মাঝখানে চলে আসছে, বাট স্টিল নাও এটা যৌগিক বাক্য। তুমি তোমার লজিক আর প্যাটার্ন থেকে সরে যাবে না, তুমি জানো এন্ড বাট অর থাকলে যৌগিক হবে। তাহলে এখানে
এই এবংটা যুক্ত হয়ে কি করছে বোঝার চেষ্টা করো। এখানে বাক্য দুইটা আছে, কারিনা ভালো অভিনয় করে, এটা একটা বাক্য। জরিনা ভালো অভিনয় করে, তাহলে দুইটা আলাদা আলাদা সাবজেক্ট একই কাজ করতেছে। তাহলে ভালো অভিনয় করে এই কথাটাকে আমরা কমন নিয়ে নিলাম, এজন্য হয়ে গেছে কারিনা এবং জরিনা ভালো অভিনয় করে। দ্যাট মিনস এখানেও দুইটা বাক্য আছে, স্বাধীন বাক্য। তাইলে মাঝখানে এবং আছে, এটা দেখে তোমার বোঝা উচিত ছিল যে এটা আসলে যৌগিক বাক্য, এত ভাবাভাবের কিছু নাই। বুঝাইতে পারছি? তো অনেকে বলে যে ভাইয়া কারিনারে তো চিনি, ভালো অভিনয় করে। জরিনা কেটা? জরিনা হচ্ছে অ্যাঞ্জেল জেরিন, ফেসবুকে নাম আছে অ্যাঞ্জেল জেরিন। তাই ফেসবুকে যাদের নাম অ্যাঞ্জেল জেরিন, ওদের আবার জরিনা ডাকিস না গিয়া। যাই হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কোশ্চেন, বিপদ এবং দুঃখ একসাথে আসে। এখন বলো, বিপদ এবং দুঃখ একসাথে আসে, এটা কি বাক্য? সরল, জটিল নাকি যৌগিক? একটু তোমাদের চ্যাট বক্সে একটু অ্যান্সার নেই তো, দেখি সবাই একটু অ্যান্সার করো তো। বিপদ এবং দুঃখ একসাথে আসে, কি বাক্য? সরল, জটিল না যৌগিক? মুশারফ বলছে সরল, রাশেদুল বলছে যৌগিক, বাকিরা? মুশারফ আবার বলছে যৌগিক। কিরে তুই, তুই আসলে কোন পার্টে আমার সত্যি করে কও? তুই যা করতেছস ইউসুফ সরকারকে চরম মূল্য দিতে হবে কিন্তু। তুই একবার লেখছিস সরল, একবার লেখছিস যৌগিক, জামু কই? দেখি তো জটিল লেখছিস কিনা। আচ্ছা ঠিক আছে। তো তোমরা কিন্তু জানো যে একটা বাক্যের মধ্যে যদি এন বাট অর থাকে, তাহলে সেটা কি বাক্য হবে? সেটা যৌগিক বাক্য। বাট দুঃখের বিষয় হচ্ছে এই বাক্যটা যে বছর আসছিল ডাবিতে, এই বছর পোলাপাইন অধিকাংশ এটা সরল বাক্য মারছে, শুধু একটা কথার কারণে যে একসাথে আছে বিদায়। ভাই, আমরা কি এমন কিছু শিখছি একসাথে দুই সাথে থাকলে এমন এমন হবে? নো। এখানে দুইটা বাক্য আছে, বিপদ আসে, দুঃখ আসে, দুইটা স্বাধীন বাক্য আছে। আর আমরা জানি এবং কিন্তু অথবা এগুলো কি করে দুইটা বাক্য করে যুক্ত করে ফেলে না, দুইটা শব্দ দুইটা বাক্য করে। তাহলে এখানে বিপদ আসে, দুঃখ আসে, দুইটা আলাদা আলাদা স্বাধীন বাক্য আছে, মাঝখানে এবং আছে, এটা 100% যৌগিক বাক্য। ডেঞ্জার কামস, ফিয়ার কামস, ডেঞ্জার এন্ড ফিয়ার কাম টুগেদার। তাহলে এখানে বিপদ এবং দুঃখ একসাথে আসে, এবং আছে, যৌগিক বাক্য। থ্যাংক ইউ সো মাচ, তোমরা সবাই যৌগিক লেখছো, সবাই পারছো, ভেরি গুড। ক্লাসে পূর্ণ মনোযোগ রাখাটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, অনলাইন ক্লাসে তো আরো বেশি, আরো বেশি। থ্যাংক ইউ সো মাচ, তোমরা ওদের আগ্রহ নিয়ে সেই অনেকক্ষণ থেকে ক্লাস করতেছো। যদিও আমি আজকে অল্প সময় ধরে পড়াচ্ছি, সকাল 8টা থেকে শুরু করছি, এখনো চলতেছে, রাতের 9টা 10টা পর্যন্ত চলবে এই আর কি। চলো, হাসেম কিংবা কাসেম এর জন্য দায়ী। তাহলে এখানে দুইটা বাক্য আছে, হাসেমের জন্য দায়ী বা কাসেমের জন্য দায়ী। দুইটা বাক্যের মাঝখানে কি আছে? দুইটা বাক্যের মাঝখানে কিংবা আছে, তাহলে এটা যৌগিক বাক্য। কি বাক্য? যৌগিক বাক্য। এরে আয়েশা সিদ্দিকের ঋতু, তুই সমাজ থেকে আর অসমের বইতে একটু বের হতো ভাই। সেই 1-1.5 কোটি বছর আগের ঘটনা, 1-1.5 কোটি বছর আগে পড়াইছি। আচ্ছা একটু ধৈর্য ধর, একটু পরে যেতেছে, পরে স্ক্রিনশট নিস। গাইস, এটা তো ক্লিয়ার নাকি সবার? কোনো ইস্যু আছে? আশা করি কোনো ইস্যু নাই, থাকলে বইলো। আমরা সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য পড়লাম, ঠিক আছে। এবার আমরা একটু পড়বো হচ্ছে বাক্যের গুণ। একটা সার্থক বাক্যের কয়টা গুণ থাকে? একটা সার্থক বাক্যের 3টা গুণ থাকে। তুমি যদি একটা বাক্যকে সার্থক বলতেছো যে বাক্যটা একদম পারফেক্ট, তাহলে 3টা গুণ থাকা লাগবে। একটা হলো আকাঙ্ক্ষা কমপ্লিট থাকা লাগবে, আসক্তি আর যোগ্যতা। আকাঙ্ক্ষা, সত্যি, যোগ্যতা, একটা সার্থক বাক্যের 3টা গুণ থাকে। বাক্যের গুণ 3টি।
কি কি আকাঙ্ক্ষা বললো, তোমরা মনে মনে বলো আকাঙ্ক্ষা বানানটা কিভাবে হবে? স্বরের আকার কি হবে? কয়াকার, ওর সাথে যারা খ বলছো তাদেরটা ভুল। আকাঙ্ক্ষা ওর সাথে ক্ষীয়, কাঙ্ক্ষা, কাঙ্ক্ষিত, আকাঙ্ক্ষা এই ধাতুগুলা শব্দগুলা ক্ষীয় দিয়ে হয়। 2 নাম্বার আসক্তি, এটাকে যারা টয় টয় লেখছে, ধরো এই যে এরকম বলছে আসক্তি, অথবা এরকম বলছে আসক্তি, এটা ভুল। কারণ এই আসক্তি হয়ে গেলে এটা আবার অন্য জিনিস হয়ে যাবে, নেশায় আসক্ত। চিটংয়ে পড়াচ্ছিলাম অনেক বছর আগে, 2016 সালের ঘটনা। তো এক স্টুডেন্ট পড়াচ্ছে আকাঙ্ক্ষার সাথে যোগ্যতা, আমি বললাম যে এভাবে লিখলে কি হবে, আসক্তি বানান এটা কি? তো ভাইয়া নেশা নেশা। আমি শালিক ভাই কি, চিটাঙ্গের মানুষ, যাই হোক ওদের ভাষাটা খুবই ডিফারেন্ট। আমি মাঝে মাঝে মজা করে বলি যে বাংলা ভাষা সিলেটে আহত আর চিটাঙ্গে নিহত। তো এটা তখন হয়ে যাবে নেশা নেশা, বুঝছো? আসক্তি বলা যাবে না, এটা হলো আসক্তি। বাক্যের যোগ্যতার সাথে যেটা যুক্ত সেটা নেশা না, আসক্তি। আর 3 নাম্বার হচ্ছে যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি আর কি যোগ্যতা। আমরা 3টা জিনিসকে একটু সহজ করে একটু বোঝার চেষ্টা করব। নাম্বার 1, আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষার ফাংশনটা হচ্ছে আমরা বাক্যে একটা পদের পর আরেকটা পদ শুনতে চাই, তো তখন যে অভাবটা ক্রিয়েট হয় সেটা হলো আকাঙ্ক্ষা। যেমন ধরো আমরা এটাকে সহজে বলতে পারি যে অসম্পূর্ণ বাক্য, বাক্যাংশ বলি, অসম্পূর্ণ বাক্যাংশ। যেমন আমরা বিশ্ববিদ্যালয়ে গিয়ে বলো, আমরা বিশ্ববিদ্যালয়ে গিয়ে এতটুকু বললে বাক্যটা কি কমপ্লিট হয়? হয় না। তো এখানে কি বাক্যের কোন গুণের সমস্যা আছে? এখানকার আকাঙ্ক্ষার অভাব আছে। বলো কার অভাব আছে? আকাঙ্ক্ষার অভাব আছে। আমরা বিশ্ববিদ্যালয়ে গিয়ে কি করব? লেখো, আমরা বিশ্ববিদ্যালয়ে গিয়ে টিকটক করব নাকি? তো বিশ্ববিদ্যালয়ে গিয়ে তুমি যখনই যা খুশি করবা তখন বাক্যটা কমপ্লিট হবে, এছাড়া হচ্ছে না। তাহলে আমরা বিশ্ববিদ্যালয়ে গিয়ে এই অংশটার মধ্যে বাক্যটা ইনকমপ্লিট, অসম্পূর্ণ বাক্যাংশটাকে বলা হচ্ছে আকাঙ্ক্ষা। ছবি তোলো। 2 নাম্বার আসক্তি। আসক্তির মানে হচ্ছে বাক্যের পদগুলোর সুশৃঙ্খল বিন্যাস। একটা বাক্যের পদের সুশৃঙ্খল বিন্যাস, প্রথমে সাবজেক্ট, এরপর হচ্ছে অবজেক্ট, এরপর ভার্ব, বাংলা বাক্যে কর্তা, কর্ম, ক্রিয়া, এই বিন্যাসটুকু থাকা লাগবে, না হলে সেটা আসক্তির সমস্যা। ধর আমরা এটাকে এভাবে বলতে পারি যে কোন শব্দকে না কেটে, কোন শব্দকে না কেটে সাজিয়ে লিখতে হবে। যেমন আমি বললাম যাব আমরা পিকনিকে, তাহলে এই বাক্যটার মধ্যে ভুল আছে, বাক্যটা ভুল আছে, কিছু সমস্যা আছে, আসক্তির সমস্যা আছে। তাহলে আমি যদি বলি যে আমরা পিকনিকে যাব, তখন বাক্যটা কমপ্লিট। আর একটা কথা মনে রাখবা,
বাংলা ক্রিয়া শেষে থাকে আর সাবজেক্ট আগে থাকে, এটা মনে রাখলে হবে। ওটাও ছবি তুলো। আচ্ছা, চার্জার লাগবে। আচ্ছা দাঁড়াও, বেশিক্ষণ লাগবে না, শেষ করে দেবো। উঠাইছো? তাহলে আসক্তি মানে কোন শব্দকে না কাটাকাটি করে সাজিয়ে লিখবো, সেটা হচ্ছে আসক্তি। 3 নম্বর হলো যোগ্যতা। যোগ্যতাতে হচ্ছে আহ একটি শব্দকে কেটে দিতে হবে, কেটে সঠিক শব্দ বসাতে হবে। যেমন আমি এক্সাম্পল লিখলাম, গরু আকাশে ওড়ে। গরু আকাশে ওড়ে। বলো, গরু কি আকাশে ওড়ে? গরু আকাশে ওড়ে না। আকাশে কে ওড়ে? পাখি আকাশে ওড়ে। তাহলে একটা শব্দকে যদি কাটাকাটি করা লাগে, সেটা হলো যোগ্যতা সমস্যা। ডান, এই পর্যন্ত আশা করি কারো কোনো ইস্যু নাই। ওকে, তাহলে আকাঙ্ক্ষা কি, আসক্তি কি, যোগ্যতা কি আমরা পড়লাম। আচ্ছা, একটা আপু বলছিল সমাপিকা ক্রিয়া থেকে স্ক্রিনশট নিবা, দ্রুত নাও। ঝড়ের বেগে একটা স্ক্রিনশট নাও, মেবি নামটা হচ্ছে আয়েশা। ওকে, আশা করি। আচ্ছা, এসি অফ করে দাও, অফ করে দাও। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি চলে যাচ্ছি। পরের দুই একটা ছোটখাটো টপিক আছে, তার মধ্যে একটা হলো বচন আজকের লেকচারে। বচন হলো সংখ্যার ধারণা। আমরা কোন শব্দকে এক বচন কিনা, এক বোঝায় নাকি একের বেশি বোঝায়, সে অনুযায়ী বচন হয়। একে হলো এক বচন, একের বেশি বোঝালে কি বহু বচন। তো এটা বিভিন্ন ভাবে হইতে পারে। তো তোমরা যারা আমাদের বইগুলো পেয়েছো, লুমিনাসের বাংলা বইটা যাদের কাছে আছে বা শীট গুলো আছে, তোমরা অবশ্যই বই শীট গুলো থেকে কিন্তু একটু পড়বা, প্লিজ, আই রিকোয়েস্ট। ওখানে এই বচনটা খুব ভালো করে গুছায় দেওয়া আছে। আমি হালকা ব্রিফ করে দিচ্ছি, তোমরা নিজের একটু গুছাই নিও। ধরো আমি লিখলাম হচ্ছে, বহু বচন ব্যবহার করে পরে এক বচন হয়। এমন উদাহরণ একটা দিচ্ছি, যেমন আমাদের দেশ। ভাইয়া বল, আমাদের শব্দটা কয় বচন? একের বেশি। কিন্তু আমাদের দেশ কয়টা? আমাদের দেশ হলো একটা। তাহলে এই যে তথ্যটা আছে, এটাকে বলা হয় বহু বচন ব্যবহার করে এক বচন হয়েছে। আর যদি এমন হয় যে এক বচন ব্যবহার করে বহু বচন হয়, এক বচন ব্যবহার করে বহু বচন হয়, এরকম এক্সাম্পল ধরো আমি বললাম মাছ খাবো। ধরো তুমি রেস্টুরেন্টে গিয়ে বললা একটা মাছ খাবো। তুমি মাছ খাবো বলতে কি 1 কোটি মাছের কথা বলছো? 20-50টা নাকি একটা মাছ খাবা? একটা। তাহলে মাছ শব্দটা নর্মালি হইলো এক বচন। কিন্তু তুমি যদি বলো যে পুকুরে মাছ আছে, তাহলে এই বাক্যটা হইলো এক বচন দেখতেছি আমরা, কিন্তু আসলে পুকুরে একটা মাছ থাকে না, অনেক মাছ থাকে, এটা হলো বহু বচন। এটাকে বলা হয় এক বচন ব্যবহার করে বহু বচন। সেম যদি বলে যে বনে বাঘ আছে, তাহলে বনে কি একটা বাঘ থাকে? বাঘ নর্মালি এক বচন, কিন্তু বনে তো অনেকগুলো বাঘ থাকে।
সে গরু কাটতে কাটতে কসাই হয়ে গেছে, একটা গরু কাটে হয়ে গেছে না, রেগুলার গরু কাটে। বহু বচন, এক বচন ব্যবহার করে বহু বচন হচ্ছে। নাও ছবি তোলো। এরপরে আছে প্রাণী বা অপ্রাণীবাচক শব্দের বহু বচনে যা বসে। এই টপিকটা লুমিনাস বাংলা বই থেকে দেখবা। প্রাণীবাচক শব্দের বহু বচনে কি বসে, অপ্রাণীবাচক শব্দের বহু বচনে কি বসে, প্রাণী ও অপ্রাণী উভয়ের বহু বচনে কি বসে, এখান থেকে মাঝে মাঝে কোশ্চেন পাওয়া যায়। ওকে, তাহলে প্রাণীবাচক শব্দের বহু বচন আর অপ্রাণীবাচক শব্দের স্ক্রিনশট নাও, যে এই তথ্যগুলো আমরা বই থেকে পড়বো। দেখো ভাই, আমি বিশ্বাস করি সবকিছু আসলে একজন টিচার তোমাকে কাভার আপ করে দেবে, বিষয়টা আসলে এমন না। সবকিছু টিচারের দায়িত্ব না, কিছুটা তোমারও আছে। আমি 70% কাভার করে দিব, 30% তোমাকে পড়তে হবে। হ্যাঁ, সহজ জিনিস, পারা যায়। এরপরে আমরা পড়লাম যে বিশেষ নিয়মে বহু বচন। বিশেষ নিয়মে বহু বচন, যেটাকে বলা হয় কাল্পনিক অর্থ কাল্পনিক অর্থ প্রদান। কি অর্থ প্রদান? বিশেষ নিয়মে বহু বচন কাল্পনিক অর্থ প্রদান। যেমন 1 নাম্বার, এটি মফিজদের বাড়ি। তা আমি যদি বলি যে এটা মফিজদের বাড়ি, তাহলে তুমি কি বুঝে নিবা বলো? আমরা কি এমন কিছু বুঝবো যে এই বাড়িতে যারা থাকে সব মফিজ, মফিজের মাও মফিজ, ওর বাপেও মফিজ, 14 গোষ্ঠী মফিজ? না, এটার মানে হচ্ছে এই বাড়িতে একটা ছেলে আছে যার নাম মফিজ, আর সে তার পরিবার নিয়ে থাকে। তো এই যে বিষয়টা আমি মনে মনে চিন্তা করে নিলাম, এটাই আমি একটু কাল্পনিক ভাবে ধরে নিলাম। তো এটা মফিজদের বাড়ি, মানে হচ্ছে বাড়িতে একটা মফিজ আছে আর পরিবার আছে, দ্যাটস ইট। 2 নাম্বার, মেয়েরা কানাকানি করছে। মেয়েরা কানাকানি করছে। সো কানাকানি ওয়ার্ডটা এমন কি কিছু বোঝায় যে এই কান আর আরেকজনের কান, দুইজনের কান কথা বলতেছে? কানের তো মুখ নাই। তো কানাকানি মানে কি একজনের কান একজনের মুখ, এটা আমরা ধরে নিচ্ছি, মনে মনে কল্পনা করে নিচ্ছি। এটা হলো বিশেষ নয় বহু বচন। 3 নাম্বার, রবীন্দ্রনাথরা সব সময় জন্মায় না। এটা ব্যক্তি রবীন্দ্রনাথকে বোঝানো হয় না, রবীন্দ্রনাথের প্রতিভা। 4 নাম্বার, সকলে সব জানে না। এই কথাটার মানে কি কিছুই জানে না? এই কথাটার মানে হচ্ছে কিছু জানে, কিছু জানে না। তুমি কাউরে বললা এই বেটা সকলে সব জানে না, মানে তুমি মিন করছো যে কিছু জানে কিছু জানে না। এটা কাল্পনিক ভাবে ধরে নিতে হবে। এগুলো ছবি তুলো। এই 4টাই আছে বিশেষ নিয়মে বহু বচন, ইনশাআল্লাহ এর বাইরে আর লাগবে না। তো ঠিক আছে, আমরা বহু বচন শেষ করলাম। এরপরে আমাদের আরেকটা টপিক আছে, এই লেকচারের সাথে ছোট টপিক আমি শেষ করে দিব 5 মিনিটের মধ্যে, আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। সেটা হলো অনুসর্গ, যাকে ইংরেজিতে বলা হয় প্রিপোজিশন। তো বাংলা ভাষায় যে শব্দগুলা অন্য শব্দের পরে বসে বা স্বাধীনভাবে বসে, শব্দের অর্থ প্রকাশ করে বা একটা সম্পর্ক ক্রিয়েট করে, সেগুলো হলো কি অনুসর্গ। এই অনুসর্গগুলোকে ইংরেজিতে বলা হয় প্রিপোজিশন। তুমি যত প্রিপোজিশন জানো তার বাংলা করে দিলে অনুসর্গ বের হয়ে যায়।
যেমন ধরো আমরা কিছু প্রিপোজিশন পড়ি, যেমন বাই। বাই এটাকে বাংলায় হলো কি, দ্বারা দিয়ে করছি। আমি বললাম ফ্রম, হতে দেখেছে। আমি বললাম উইথ, শনে, সহে, সহ শনে, সঙ্গে, সহিত, সাথে। বাবারে বাবা, দেখো 5টা মিনিং আছে। এগুলো সব অনুসর্গ, যত প্রিপোজিশন আছে সব কি অনুসর্গ। টু, এটা হলো প্রতি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে কয়েক বছর আগে, যে প্রতি শব্দটার ব্যাকরণিক শব্দ শ্রেণীর নাম কি, অ্যান্সার দিবে হচ্ছে অনুসর্গ। বুঝাইতে পারছে? খুব সহজ জিনিস, বাট তোমাকে এটা বোঝা লাগবে। উইদাউট, বিনা, বিহনে, ছাড়া, ব্যতীত। না, ছবি তোলো। যত প্রিপোজিশন আছে সবগুলো হচ্ছে অনুসর্গ। বাই, ফ্রম, উইথ, টু, উইদাউট, অন, ওভার, অ্যাবাভ, হ্যাঁ, এগুলো সব হচ্ছে প্রিপোজিশন। আর সকল প্রিপোজিশনকে আমরা কি বলবো? অনুসর্গ। তোমরা লুমিনাসের বই থেকে আরো কিছু প্রিপোজিশন দেখে নিবা। মিম বলছে ভাইয়া বহু বচন কি করে বুঝবো? ওমা, এটা কি কথা? একের বেশি মানে তো বহু বচন। ভাইয়া বহু বচন বাক্য আর সমষ্টিবাচক বাক্য বুঝবো কিভাবে? ফাও কোশ্চেন করতেছো তুমি। এই টাইপের কোশ্চেন কোনোদিন জীবনে দেখি নাই আমি ডাবিতে। বহু বচনবাচক কোশ্চেন আর সমষ্টিবাচক কোশ্চেনের সমষ্টিবাচক বাক্য কি বলো আমাকে। তো আমি বললাম মানুষজন ওইদিকে যাচ্ছে। তো মানুষজন ওইদিকে যাচ্ছে মানে বহু বহু বচন। আমি বললাম যে গাদ্দাফি ওইদিকে যাচ্ছে, এক বচন, গাদ্দাফি একা। না বোঝার তো কিছু নাই। ওকে, তো আমাদের টপিক ছিল লেকচার 4-এ বাক্য, গঠন অনুসারে বাক্য, বাক্যের গুণ। এরপরে ছিল হলো অনুসর্গ, বচন। এরপরে ছিল পুরুষ। 3 প্রকার: উত্তম পুরুষ, আমি, আমরা, মোরা। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তুমি, তোমরা, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। সে, তারা, গাদ্দাফি, বাপ্পি, ইয়ামিন স্যার। যে কোনো নাম। এটাকে বলা যায় আমি তুমি ছাড়া বাকি আছে যারা, তারা সবাই হইলো থার্ড পার্সন। ও, তুমি বলছো এটা এমসিকিউ আছে, গাছে ফুল এসেছে, এটা বহু বচন, কিন্তু সালমা বাড়িতে আছে, এটা কেন বহু বচন না? আরে বোকা, গাছে ফুল এসেছে, গাছে কি একটা ফুল আসে? অনেক ফুল আসে, এই জন্য এটা বহু বচন। পুকুরে মাছ আছে, মাছ কি একটা থাকে? অনেকগুলা। সালমা বাড়িতে আছে, বাড়িতে অনেকগুলো সালমা আছে? সালমা তো একটা, সালমা এক বচন, বাকিগুলো বহু বচন। ওকে, সো গাইস, আজকের ক্লাসে আর কিছু নাই। আমরা মোটামুটি চেষ্টা করছি পুরো ক্লাসটা ব্রিফ করার জন্য। তোমরা বাসায় পড়বা, পড়তে গিয়ে যদি কোনো প্রবলেম পাও লেকচার 4-এ ইনশাল্লাহ সেগুলো মার্কিং করে রাখবা। সলভ ক্লাস যখন হবে তখন এগুলো কভার হয়ে যাবে। আমরা খুব ব্যস্ততার কারণে আসলে সলভ ক্লাসগুলো দিতে পারতেছি না, ক্লাসগুলো আগে টেনে নিচ্ছি। দিয়ে দিব ইনশাল্লাহ, টেনশন করো না। হ্যাঁ, খুব দ্রুতই সলভ গুলো দেওয়া শুরু করবো ইনশাল্লাহ। কালকে থেকে আমার প্ল্যান আছে সলভ গুলো দেওয়া শুরু করবো।
তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, টাটা।